দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশেষ টকশো রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে। পুরো নির্বাচনের সময় এই আয়োজন নিয়ে আমরা ছিলাম প্রতি সোম ও মঙ্গলবার রাত 11:35 আজকের পর্ব দিয়েই ভোটের লড়াই রিন প্রেজেন্টস ভোটের লড়াই আমরা শেষ করতে যাচ্ছি। আজ শপথ হয়ে গেছে, নতুন সরকার গঠন হয়ে গেছে, মন্ত্রিসভা হয়ে গেছে। শপথ নিয়ে বিভিন্ন ধরনের নাটকীয়তা ছিল। দুইটি শপথ হওয়ার কথা ছিল, জামায়াত এবং এনসিপি তারা দুইটি শপথ নিলেও বড় দল বিএনপি যারা সরকার গঠন করছে তারা দুইটি শপথ নেয়নি। এ নিয়েও অনেক আলোচনা ছিল, সমালোচনা ছিল। সব বিষয় নিয়েই আমরা আলোচনা করব ভোটের লড়াইয়ে। কারা থাকছেন আমাদের অতিথি, চলুন পরিচিত হয়ে নেই। আমার সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আরও রয়েছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমার সঙ্গে রয়েছেন বাচ্চু ভূঁইয়া, কেন্দ্রীয় সদস্য গণসংহতি আন্দোলন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমার আজকের তিনজন অতিথির দুজন সরাসরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ছিলেন, তাদের মাঠের অভিজ্ঞতাও জানবো। ব্যারিস্টার ভূঁইয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকের শপথ নিয়ে অনেক নাটক হয়েছে, সেই নাটক নিয়েই আপনার কাছ থেকে জানতে চাই। বিএনপি যে শপথ নেয়ার কথা ছিল, এমপি হিসাবে শপথ নিয়েছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেটা তারা নেয়নি। পরবর্তীতে জামায়াত এবং এনসিপি বলেছিল যে তারা শপথ নেবে না, কিন্তু শেষ পর্যন্ত দেখেছি যে তারা শপথ নিয়েছে। এই নাটকীয়তা আপনার কাছে কেমন লেগেছে? এটা কি আসলেই নাটকীয়তা নাকি কোনো ব্যত্যয়? দেখেন, শেষ পর্যন্ত বিএনপি তাদের শপথ নিয়েছে। সেই শপথটা কে পড়াবে এ নিয়ে অনিশ্চয়তা ছিল। যাই হোক, নির্বাচন কমিশনের কাছ থেকে শপথ নিয়েছে। জামাতও অন্যান্য যারা নির্বাচিত হয়েছে বিএনপি জোটের বাইরে তারাও শপথ নিয়েছে। ওটা নিয়ে খুব বেশি বিতর্ক নাই। বিতর্ক জন্ম দিয়েছে যেটা সংবিধান সংস্কার পরিষদ, যেটা সেই পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কথা ছিল। এবং আমাদের আইনেও কিন্তু এরকম ছিল, একটা অর্ডার ছিল। তো বিএনপি এবং সমমনা যারা আছে একই জোটে, তারা শপথ নেয়নি। এবং সেটা আমরা কিছুটা আন্দাজ করছিলাম যে হয়তো তারা নেবে না, কারণ বিএনপি দুই ধরনের আচরণ করছিল। একবার তারা সংস্কারের পক্ষে মনে হচ্ছিল, আবার মনে হচ্ছে যে সংস্কারের বিপক্ষে তাদের রিজার্ভেশন আছে। একবার মনে হচ্ছিল তারা গণভোটে যাবে না, আবার পরে গণভোটে হা বলেছে। এরপরে এই নির্বাচনের সময় অনেকে নায়ের প্রচারণা করেছে, অনেকে হায়ের প্রচারণা করেছে, এই সমস্যাগুলো ছিল। তো বিএনপির মধ্যে একটা দলের মধ্যে আভ্যন্তরীণ অনেক বিষয় থাকে, সেটা বিএনপির নিজেদের ব্যাপার। কিন্তু মানুষের এক্সপেকটেশন হলো যে সংস্কারের পক্ষে যাতে বিএনপি দাঁড়ায়, সবগুলো দল দাঁড়ায়, যাতে আমরা আবার 24-এর আগের যে বাংলাদেশ সেটা আমরা না দেখতে পাই। এটা একটা আকাঙ্ক্ষা। তো এই আকাঙ্ক্ষার সাথে বিএনপির এই আচরণ আমাদের কাছে এক মনে হয় নাই। জামাত, এনসিপি সহ চরমোনাই, ইসলামী আন্দোলন সহ আরও যারা এমপি হয়েছে তারা কিন্তু শপথ নিয়েছে। তো এটা একটা পজিটিভ দিক। আমি আশা করি যে বিএনপিও শপথ নিবে, হয়তো আরও আলোচনা, নিজেদের ফোরামে আলোচনা করে তারপরে শপথ নিবে। ওনারা যেটা বিষয় ধরেছে সেটা হলো যে এই সংবিধান পরিষদ যখন সংবিধান সংস্কার কিছু অ্যামেন্ডমেন্ট করা হবে, অ্যামেন্ডমেন্ট করে যখন এই পরিষদের ব্যাপারে ডিসিশন হবে, সেই ডিসিশনের ভিত্তিতে কে শপথ পড়াবে তার ভিত্তিতে শপথ পড়বে। তো এই ধরনের একটা আইনি প্যাচ দেওয়ার চেষ্টা করেছে। আমি মনে করি এটা দরকার নাই, কারণ হলো আমরা স্বাধীনতার যুদ্ধের সময় যে আইনটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই কিন্তু সংবিধান সংস্কার হয়েছে। একটা সংবিধান থাকা অবস্থায় ওই সংবিধানকে সংস্কার করবার মতো কোনো আইন কিন্তু সংবিধানে থাকে না, এটাই স্বাভাবিক। যার কারণে এই আদেশটা করতে হয়েছে। এখন যদি অর্ডিন্যান্স করা হতো সেটাও সংবিধানের আন্ডারই হইতো। তো এই সংবিধানের বাইরে গিয়ে অর্ডারটা করা হয়েছে। এখন এটাই স্বাভাবিক ছিল। কিন্তু আমি মনে করি যে বিএনপি আবার রিভিউ করবে তাদের ডিসিশন, এবং আমি বিশ্বাস করি বিএনপি এই শপথটা নিবে আলটিমেটলি। আরেকটা আমার সম্পূরক প্রশ্ন বলতে ওই প্রশ্নের অংশ যেটা আবার মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জামাত এবং এনসিপি তারা প্রথমে বলেছিল যে তারা বিএনপি যদি এই সংবিধান সংস্কারের এই পরিষদের শপথ না নেয় তাহলে তারা শপথ নেবে না, কিন্তু ঠিক তার অল্প কিছুক্ষণ পরেই বা কয়েক ঘন্টার মধ্যে তারা শপথ নিয়েছে। এটা কি বিরোধী দল হিসেবে, এখন তো বিরোধী দল জামাত এবং এনসিপির যে 11 দলীয় জোট তারাই হচ্ছে, ছোট্ট একটা এমন কোনো বার্তা গেল কিনা জনগণের কাছে যে এই বলল আবার এই শপথ নিল? দেখেন, জামাত এনসিপির কোনো অপশন ছিল না আসলে শপথ না নিয়ে। আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করি নাই যে তারা শপথ নিবে না।
আমার কাছে মনে হয়েছে শপথ নেবে। তো তাদের একটা বার্গেনিং পয়েন্ট থাকতো, কিন্তু এটা অ্যালাউ করে না সময় এবং পরিবেশ। যদি সুযোগ থাকতো তাহলে তারা এই বার্গেনিংয়ে যাইতো, চেষ্টা করতো। তো কনস্টিটিউশনাল এই অর্ডারটা এমন যে কেউই এমন ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চায় না যেখানে মানুষ ভুল বুঝবে। তো জামাত এবং এনসিপি যেটা শপথ নিয়েছে আমি মনে করি কারেক্টলি নিয়েছে। যদিও তারা যে প্রশ্ন করেছে এই প্রশ্নটা ভ্যালিড, এই প্রশ্নটা জনগণ দেখবে যে আলটিমেটলি এই কাজটা ঠিক হয়েছে কিনা। আমি মনে করি যে বিএনপি জামাত আলটিমেটলি রাইট ডিসিশন নিয়েছে এই মুহূর্তে। দুই গ্রুপই রাইট ডিসিশন নিয়েছে। বিএনপি সময় আছে, তারা হয়তো রাইটলি রিভিউ করে তাদের ডিসিশনটা পুনর্বিবেচনা করবে এবং ফিরে আসবে সংবিধান পরিষদে। আর যদি না আসে তাহলে তারা জামাত এনসিপি সহ যারা জোটের বাইরে আছে তাদেরকে কিন্তু একটা মানে হাতে একটা কার্ড দিল, যেটা নিয়ে তারা এই সরকারের শুরুতে আন্দোলন করবে, করার সুযোগ থাকবে এবং জনগণ এটাকে সাপোর্ট করবে। ব্যারিস্টার ভূঁইয়া, আপনার কাছে পরের পর্বে আবার ফিরবে, একটু যেতে চাই মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি। মনিরা শারমিন, আপনাকে আরেকবার স্বাগত জানাই যে এই যে আমাদের আয়োজন ভোটের লড়াই, এই আয়োজনের প্রথম পর্বে আপনি ছিলেন এবং শেষ পর্বেও আপনি আমাদের অতিথি হয়েছেন, আমাদের সময় দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। মনিরা শারমিন, অনেকগুলো পজিটিভ নিউজও আছে। আমাদের স্বাধীনতার পর এই পর্যন্ত যে সরকার ব্যবস্থা, সেখানে বিজয়ের পরে যারা সরকার গঠন করবে তারা বিরোধী দলের সাথে গিয়ে দেখা করেছে, মানে ভাবের আদান প্রদান হয়েছে, এটা আমরা দেখিনি, কিন্তু এবার তারেক রহমান সাহেব সেটি করেছেন। আজকে বিএনপি থেকেও ঘোষণা দেওয়া হয়েছে যে তারা ট্যাক্স ফ্রি যে গাড়ি বা প্লট এইগুলো নেবেন না। এরকম অনেক অনেক পজিটিভ বিষয় রয়েছে, কিন্তু সমস্ত নেগেটিভ বিষয়গুলো কি এনসিপির দোষ? কি সব এনসিপিরই? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার টিভির পর্দায় আমার যারা দর্শক দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহালোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। জি, আপনার প্রশ্নের যদি সহজ সরল উত্তর দিই তাহলে হ্যাঁ, সব দোষ এনসিপির। কারণ ধরেন এখন পর্যন্ত আমরা যদি বলি যে এনসিপির যত দোষ, এত দোষ তো আসলে কারোর ছিল না। 5 আগস্ট পরবর্তী সময়ে এই তাবৎ ছাত্র সমাজের যে কোনো অপকর্মের দায় এনসিপি নিতে হয়েছে। উপদেষ্টা পরিষদের ইউনূস সরকারের যে কোনো ব্যর্থতার দায় এনসিপি নিতে হয়েছে। এবং এখন দেখবেন যে এই সংস্কার নিয়ে যে নেতিবাচক অন্যান্য দলগুলো যেই ধরনের একটা বাধা প্রদান করছে, এবং আমরা দেখেছি ঐকমত্য কমিশনেও যখন আমরা বার্গেনিং করেছি, আমরা দীর্ঘ 18 মাস ধরে যখন বার্গেনিং করেছি তখনও দেখেছি যে একটি নির্দিষ্ট দল অর্থাৎ বিএনপির একটা অনীহা, কিন্তু সেটাও আমরা ঠিকমতো বলতে পারি নাই, কারণ এটা বললেই তারা আসলে রাগ করতেন এবং তারা বলতেন যে না, আমাদের ষড়যন্ত্র করে আসলে এই সংস্কারের বিরোধী বানানো হচ্ছে, কারণ শব্দ এনসিপির। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এখন যখন আসলে সংস্কার নিয়ে তারা যেদিন শপথের দিনেই তারা যেই ধরনের তালবাহানা শুরু করলো, এবং এটির যদি আমি বলি যে সংস্কারের যদি ব্যর্থ হয়, সংস্কার যদি এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে যেই সংস্কারগুলো আমরা চেয়েছি সেগুলো যদি আসলে করতে ব্যর্থ হয়, সেই দোষও কিন্তু এনসিপির হবে, কারণ এনসিপি এটার উদ্যোক্তা। এবং দেখেন, আমরা খুব গুরুত্বপূর্ণ এবং বাজিং ওয়ার্ড 5 আগস্ট পরবর্তী সময় যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেহেতু আমরা এই টার্মটা ইউজ করেছি, আমরা বলেছি 5 আগস্ট পরবর্তী সময়, এবং এটি নির্মাণের একদম সোল অথরিটি হচ্ছে এনসিপির ছিল। কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল, পুরনো রাজনৈতিক দল, তারা কিন্তু কোনোভাবেই আসলে সেই পুরনো রাজনীতি থেকে বের হননি এবং বের হওয়ার চেষ্টাও করেননি। কিন্তু এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণের সোল অথরিটি হচ্ছে এনসিপির। সুতরাং সেখানেও কিন্তু নতুন রাজনীতি নির্মাণের যে ব্যর্থতা, সেই দায়ও এনসিপির। সুতরাং আমরা এনসিপির দোষ যদি বলি, সেখানে আসলে দোষের শেষ নাই। কিন্তু আমি একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, আমরা অন্যান্য দলের কথা বলি না, যেমন আমাদের কিন্তু একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমরা যারা সরকারি দল বা যারা আসলে ক্ষমতায় একেবারে এখন ক্ষমতায় আছে, তো তাদের আমরা কিন্তু প্রশ্ন করতে পারি না। দেখবেন যে যারা আসলে সেই বিএনপির যারা মানুষজন, তারাও কিন্তু তাদের একদম সুপ্রিম অথরিটিকে কিন্তু প্রশ্ন করেন না, কিন্তু আমরা কিন্তু প্রশ্ন করব। এবং দেখেন, আমাদের কাছে মনে হয়েছে যে শব্দ এনসিপির হলেও আমরা চেয়েছিলাম যে বিএনপির দীর্ঘদিন দেশের বাইরে থাকা মজলুম নেতা হিসেবে আমরা যাকে জানি, তারেক রহমান, তিনি যখন আসলে দেশে আসলেন, আমরা ভেবেছিলাম যে অনেক
অনেকেরই একটা প্রশ্ন কিন্তু আপনি মুখে মুখে শুনবেন, সেটি ফিস করে বলতো যদিও, যে তারেক রহমান কি পরিবর্তন হয়েছে? কারণ এক ধরনের ইমেজ কিন্তু তার দেশ থেকে চলে যাওয়ার আগে ছিল। দেশ থেকে যখন চলে গেছেন তিনি নিপীড়নের মাধ্যমে চলে গেছেন, কিন্তু তার আগে কিন্তু তার এক ধরনের ইমেজ জনগণের কাছে ছিল, সেটি কিন্তু খুব ইতিবাচক ছিল না। কিন্তু আমরা কিন্তু এবার তার প্রত্যাবর্তনের পরে আমরা কিন্তু এই প্রশ্নটি বারবার করে শুনেছি, তারেক রহমান কি পরিবর্তন হয়েছে? কিন্তু আমার মনে হয় যে তারেক রহমানের এই যে রাজনৈতিক যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উনি তৈরি করতে চাচ্ছেন, এটি একটা খুব ভালো বার্তা। কিন্তু আমার মনে হয় আদতে তিনি রাজনৈতিক জায়গা থেকে খুব বেশি পরিবর্তন হন নাই। কারণ আমরা দেখেছি এবার মনোনয়ন দেওয়া হয়েছে এমন মানুষকে যারা কিন্তু আসলে এই সংসদে পাঠানো আসলে সেই দলটার দায় অনেক বাড়ায় দেয়। যেমন হচ্ছে, আমি যদি বলি আপনাদের দীপ্ত টেলিভিশনেরই তামিম হত্যা, মানে তামিমকে হত্যা করা হয়েছে এবং এই হত্যা মামলার আসামি, তাকে কিন্তু মনোনয়ন তো দেওয়া হলো, এখন তিনি সংসদে, এবং আপনি দেখেন যোগাযোগ ব্যবস্থা, নৌ, রেল এবং সড়ক, সেই 3টি মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে। এখন আপনি এই শেখ রবিউল আপনি কি মনে করেন যে উনার বিরুদ্ধে এই যে আপনাদের এই সাংবাদিক তামিম সাহেবের যে হত্যা, সেই হত্যার কি বিচার হবে? সাগরুনির হত্যার বিচার যেরকম হয় নাই, আমরা সারা জীবন ধরে চেয়ে গেছি, এবং দেখবেন যে এই তামিম হত্যার বিচার আপনি কিভাবে করে করবেন? আপনি বাংলাদেশে এই আছে যে কোনো একজন মন্ত্রী, তিনি একটা হত্যা মামলার আসামি, তাকে সেই মন্ত্রিত্ব থেকে বের করে এনে তাকে আসলে কোনো হত্যা মামলার কারণে তাকে জেলে ভরা, এই প্রেসিডেন্স তো বাংলাদেশে নাই। আপনি দেখেন আব্দুল আল মিন্টু, সে তো আসলে নব্য দরবেশ হওয়ার পথে, সে আমরা দেখেছি মেঘনা ব্যাংক থেকে শুরু করে ব্যাংকগুলো দখল করার পথে, এবং আমরা জানি আওয়ামী লীগের যেই টাকা পয়সা সেই কুক্ষিগত করবার এখন মূল নায়ক হচ্ছে আব্দুল আল মিন্টু, এবং তাকে আপনি দেখেন তাকে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে, বন, পরিবেশ এবং জলবায়ু। তবে এটা একটা ভালো আছে, উনি তো টাকা পয়সার হিসাব ভালো বুঝে। এতে যেটা হবে সেটা হচ্ছে দেশের বাইরে যে ফান্ডগুলো আসবে জলবায়ু পরিবর্তন নিয়ে, অনেক ফান্ড আসবে যেটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, দেখা যাবে যে গুরুত্বপূর্ণ জায়গায় খরচ করা যেত, সেটাই হয়তো উনার যেই দরবেশ হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে উনি কাজে লাগাতে পারবে, এবং আমরা দেখবো হয়তো উনি দরবেশ হয়ে গেছেন। এবং আপনি দেখেন শব্দ এনসিপির যে বললেন না, আর একটা লাস্ট কথা বলে শেষ করি, যেমন আমরা দেখলাম যে ইউনূস সরকারের স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন, তিনি কিন্তু এখন তারেক সরকারের মন্ত্রিপরিষদ সচিব। আমরা দেখলাম যে ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা তারেক সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আমরা দেখলাম যে ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল, তিনি তারেক সরকারের আইনমন্ত্রী। কিন্তু তারপরেও দেখবেন যে এনসিপি হচ্ছে কিংস পার্টি এবং শব্দ এনসিপি। অনেক ধন্যবাদ মনিরা শারমিন, অনেকগুলো কথা বলেছেন। আমরা হয়তো ভবিষ্যতেই এর প্রতিফলন দেখতে পাবো। বাচ্চু ভূঁইয়া, কেন্দ্রীয় সদস্য, গণসংহতি আন্দোলন, আপনার কাছে যেতে চাই। মনিরা শারমিন যে কথাটি বলছিলেন, তারেক রহমান কি পরিবর্তন হয়েছেন, এটা দিয়ে যেতে চাই আপনার কাছে। নিশ্চয়ই তিনি পরিবর্তন হয়েছেন বলেই হয়তো বাংলাদেশে ফিরেছেন। আবার 24 পরবর্তী যে বাংলাদেশ, সেখানে সাংবাদিকতার যে গলা বা টুটি চেপে ধরার যে আমরা কথা বলি, তার চাইতে কিন্তু আমরা এখন অনেক বেশি কথা বলতে পারছি। আমরা ধরেন প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করার সুযোগ পাচ্ছি, একটা সময় এই ধরনের বিষয় ছিল না। বা আমাদের যারা আমরা সঞ্চালনা করি, প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করব বা করার পরে আমার স্টেশন থাকবে কিনা, আমি উপস্থাপক হিসেবে থাকবো কিনা, এই ভয় ছিল। আমরা নিশ্চয়ই সাংবাদিক হিসেবে সেই ভয় কাটাতে চাই এবং একদম স্পষ্ট করে বলতে চাই যে আপনারা কোন পরিবর্তন দেখে বিএনপির সাথে জোটে গেলেন, এবং আপনাদের যিনি প্রধান তিনি প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পেয়েছেন, আর আপনি নিজে নির্বাচনী লড়াইয়ে ভোটের মাঠে ছিলেন, কেমন দেখলেন এই পুরো সমীকরণটা? কি মিলেছে আপনাদের? ধন্যবাদ আপনাকে এবং আমার সহকারী আলোচকবৃন্দ এবং যারা দীপ্ত টিভির কলাকৌশলী আছেন, যারা দেখছেন, সবাইকে সালাম, শুভেচ্ছা। শুরুতে হলো যে এই নির্বাচন আমরা মাঠে ছিলাম। সবচেয়ে বড় তো মাঠে ছিলাম, যে অতীতে যে নির্বাচন ছিল সেই নির্বাচনের চাইতে ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে। কেননা নির্বাচন মানে এক ধরনের হানাহানি, মারামারি। এই যে হানাহানি, মারামারি, ওইটা থেকে অনেক পরিবর্তন যেটা আমি মাঠে দেখছি। কারণটা অতীতে যে ধরনের সংঘাত ছিল, এবার আমি ধন্যবাদ দেব প্রশাসনকে, রাষ্ট্রীয় যারা প্রশাসন ছিল, নির্বাচনী কর্তৃপক্ষ ছিল, তাদের সবাইকে, যে তারা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারছে। বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, আমি দেখেছি অনেক জায়গায় হয়তো নিষ্ক্রিয় ছিল, কিন্তু নির্বাচনী যারা কর্তৃপক্ষ ছিল সবাইকে। আর আমি আজকের এই শো থেকে ধন্যবাদ জানাই কেরানীগঞ্জে, ঢাকা 3 আমি যেখানে নির্বাচন করছি, সেখানকার যারা নাগরিকবৃন্দ এবং যারা আমাকে ভোট দিয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা, যে আমি তাদের ভোট পেয়েছি এবং তারা যে আশা আকাঙ্ক্ষা করে দিয়েছিল সেটা হয়তো আমি পূরণ করতে পারবো কিনা জানি না, তবে তারা আমাকে যে সম্মান জানিয়েছে আমি তাদের পাশে সর্বক্ষণ থাকার চেষ্টা করব। এবার দ্বিতীয় যে নির্বাচনে যেটা আপনি প্রশ্ন করলেন, যে বিএনপির সাথে আমরা জোট করি নাই, আমরা বিএনপির সাথে কখনো জোটে ছিলাম না।
আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি। সেই যুগপৎ আন্দোলনের কারণে আমাদেরকে শুধু বাঞ্ছারামপুর, যেটা ব্রাহ্মণবাড়িয়া 6, এই একটা সিট গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ওই একটা সিট ছাড়ছে তারা। আমরা তখন 98টি আসনে নির্বাচনের ক্যান্ডিডেট ঘোষণা করি। যখন ওরা একটা সিট ছাড়ে তখন আমরা ওই বিবেচনা করে আমরা অনেক ক্যান্ডিডেটকে বসায় দিই। সর্বশেষ আমরা 17টি আসনে নির্বাচন করছি, এটা প্রধান সমন্বয়কারী সহ। অতএব আমরা বিএনপির সাথে কোনো রকম জোটে যাই নাই এবং আসন বন্টনেও যাই নাই। আমাদের পার্টির প্রধান তার বক্তব্য ছিল যা কিছু হোক আমি নির্বাচন কিন্তু আমার মাথা নিয়েই করব। এটা যে নির্বাচন কমিশনার যে আইন করলেন যে রেজিস্ট্রেশন যার যে পার্টি, সেই পার্টি নিয়ে করতে হবে, এই আইনটা ডিক্লেয়ার দেওয়ার আগেই আমরা আগে থেকে ডিক্লেয়ার দিয়েছিলাম যে নির্বাচন যা কিছু হোক আমরা আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করব। কেননা আমার পার্টি, আমরা যদিও রাজনীতি করি অনেক বছর আগে থেকে, কিন্তু পার্টি রেজিস্ট্রেশন হিসাবে আমরা নতুন, সরকারি হিসাবে আমরা মাত্র এই 5ই আগস্টের পরে আমাদের নিবন্ধন পেয়েছি। এর আগে আপনারা সবাই জানেন যে মামলা আদালত অনেক দূরে হয়েছে। দ্বিতীয়ত হলো যে আমরা আসলে কেমন বাংলাদেশ আগামীতে চাই, বা এই সরকার কি করবে, বা আপনার প্রশ্ন যে তারেক রহমান সাহেবের এই সরকারে কি করতে পারে, আশা কি, বা রাজনৈতিক পরিবর্তনের জায়গা। প্রথমত ধরেন আপনার অতীতের রাজনীতি আর এখনকার রাজনীতির মধ্যে আমি মনে করি পার্থক্য আসবে। কতটুকু আসবে এটা জানি না, আশাবাদী আমি। কেননা রাজনীতিতে একনায়ত্ব করতে গেলে এবং অতিরিক্ত প্রভাব দেখাইতে গেলে কি হয়, এটা আমরা পূর্বের ফ্যাসিস্ট সরকারের ফলাফল দেখতে পেয়েছি। 5ই আগস্টের যে 36শে জুলাই, এই যে 36শে জুলাইয়ের যে আন্দোলন, এই আন্দোলন আসলে 36শে জুলাইতেই এই কয়দিনই সীমাবদ্ধ না। এই আন্দোলন আস্তে আস্তে বীজ রোপণ করতে হয়েছে, সেটা ধীরে 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 ওই জায়গায় এসে পৌঁছেছে। যেটা আমার বন্ধু বলেন যে নতুন বন্দোবস্ত, এই যে রাজনৈতিক নতুন বন্দোবস্ত, যদি আপনারা পূর্বের পত্রপত্রিকা টকশো খেয়াল করেন, আমার পার্টির যিনি নেতা জোনায়েদ সাকি 10 সাল থেকে বলে আসছেন নতুন বন্দোবস্ত লাগবে। আমার পার্টির সেক্রেটারি যিনি ছিলেন উনি মারা গেছেন, অ্যাডভোকেট আব্দুল সালাম, উনি 2011 সালে প্রথম বলেছিলেন যে বাংলাদেশের এই যে রাজনৈতিক যে সংকট, এই সংকটের সমাধান গণতান্ত্রিক সংবিধান। তখনকার পত্রপত্রিকা যদি নিউজ খুঁজেন তাহলে পাবেন। তো এই যে আজকে আমরা যে সংকট, এই রাজনৈতিক সংকট মূল গলত কোথায়? মূল গলত হলো আসলে সংবিধানে। এখানে ব্যারিস্টার সাহেব আছেন, তিনি ভালো বলতে পারবেন যে সংকটের সমাধান হলো গণতান্ত্রিক সংবিধান। এখন এই সরকার যদি গণতান্ত্রিক সংবিধান বাস্তবায়ন করতে না পারে, এই সরকার এই যে আমার 24-এর যে গণ অভ্যুত্থানে হাজার হাজার শহীদ হলো, সেইখানে ছাত্র, শ্রমিক, জনতা, শিশু যারা হত্যা হলো, তাদের রক্তের উপরে দাঁড়াইয়া যে সরকার গঠন হচ্ছে, এই সরকারের কাছে বাংলাদেশের নাগরিকদের অনেক বেশি চাওয়া। সেই চাওয়া থেকে আমি বলি যে আমরা আশাবাদী যে সরকার অতীতের সরকারের চাইতে ভালো করার সম্ভাবনা। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এই সরকার এখন বিএনপি সরকার গঠন করতে করছেন অলরেডি। আপনাদেরও সরকার, আপনারাও সরকারে আছেন। আমরা সেটা তো বলা যায়। তো যেহেতু এখানে এই সরকারের কাছে যেটা বলতেছিলাম যে আকাঙ্ক্ষা জনগণের নাগরিকদের যদি সেটা তারা বাস্তবায়ন করতে না পারে, তাহলে বাংলাদেশের অতীতের যে রাজনৈতিক চিন্তা চেতনা, সেই জায়গায় এখন বাংলাদেশের নাগরিকরা নাই। অতএব যদি তারা আমাদের চিন্তা, আমাদের যে বক্তব্য, আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়ন করতে না পারে, অবশ্যই জনগণ আবার প্রতিরোধ গড়ে তুলবে। আমরা ওই কল্পনা দেখি, ওই স্বপ্ন দেখি, কিন্তু আশাবাদী যে এই রাষ্ট্রে নতুন যারা সরকার গঠন করলেন, তারা পূর্বের সরকারের কাছ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারছে বলে আমি মনে করি। কেননা আজকের যিনি বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এই যে প্রধানমন্ত্রী, তিনি অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। আজকে যেহেতু এই যে যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, তিনি গত 17 বছর প্রবাসে ছিলেন। উনি জানে যে রাজনৈতিক এই যে ডাবার গুটি, আমি ডাবার গুটি বলবো, এই ডাবার গুটিতে যদি চালে একটু ভুল করে, সে চালে কি হয়, এটা উনি নিচ্ছে হারে টের পেয়েছে। অতএব আগামী দিনে বাংলাদেশে যাতে অতীতের রাজনীতি আর না ফেরত আসে, তার জন্য যে নতুন বাংলাদেশ গঠন করা প্রয়োজন, এইটা
আমরা মনে করি তারা এই বিবেচনা অবশ্যই রাখবেন এবং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একচাটিয়া এক নায়ত্ব কায়েম করবেন না, জনগণের দিক তারা তাকাবেন এবং পাশাপাশি যারা অন্য অন্য বুদ্ধিজীবী গণ্যমান্য যারা আছে তাদের সাথে পরামর্শ করে দেশটা কিভাবে গুছানো যায় সেদিকে তারা থাকবেন। অনেক ধন্যবাদ বাচ্চু ভাই, আপনার কাছে আবারও ফিরবো। তার আগে একটু যেতে চাই ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, আপনার কাছে এবার প্রথম নির্বাচন করেছেন, নির্বাচনের ভোটের মাঠ কেমন ছিল? এবং আমার প্রশ্নটি হবে এইরকম যে যারা বড় দল বা পেশি শক্তিতে যারা এগিয়ে থাকে বা যারা টাকা পয়সা অনেক বেশি থাকে, সেই জায়গায় একজন নতুন প্রার্থী যখন নির্বাচন করতে যায়, জনগণের কাছে তার ভোটের আবদার জানাতে যায়, সেই মাঠটা কি ভোটের লড়াইয়ে সমতা থাকে? না, ভোটের লড়াইয়ে কোনো সমতা থাকে না। আমরা আশা করেছিলাম যে 24-এর পরে পেশি শক্তি এবং টাকার শক্তি এই দুইটা হয়তো বাদ দিয়ে একটা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। এবং আমরা যেটা দেখে আসছিলাম যে মানুষ মার্কা দেখে ভোট দেয়, আমরা মনে করছিলাম যে মানুষের মনে অনেক চেঞ্জ হয়েছে। তারা হয়তো এখন প্রার্থী দেখে ভোট দিবে, যোগ্যতা দেখে ভোট দিবে, সততা যোগ্যতা এগুলো বিশ্লেষণ করবে এবং কাদের মাধ্যমে দেশটা বদলাবে, নতুন বন্দোবস্ত তৈরি হবে, সেটা নিয়ে তারা চিন্তা করবে। কিন্তু আমরা দেখতে পাইলাম সেটা হলো যে আগের মতোই টাকা এবং পেশি শক্তি দুইটা কার্যকর ছিল এবং মার্কা নিয়েও ভোটারদের মধ্যে ইয়েছিল। আর সবচেয়ে বেশি যেটা কাজ করেছে, দুইটা জোটের যে বাইনারি তৈরি হয়েছে, এই বাইনারির বাইরে যারা ছিল তাদের পক্ষে নির্বাচন করা খুবই কঠিন ছিল, কারণ তাদের জন্য ব্যাখ্যা করাও কঠিন ছিল যে তাদের অবস্থানটা কোথায়। তো আই ওয়াজ ওয়ান অফ দেম। সবচেয়ে বড় সমস্যা, ভোটারদের মানসিকতা এখনও বদলায় নাই। এটা খুবই হয়তো আমরা আশাবাদী যে এটা বদলাবে একদিন, কিন্তু মানুষ যেটা চায় সেটা হলো যে বড় মার্কা নিয়ে আসছে কিনা, প্রার্থী যত যোগ্যই হোক। আমি দেখেছি ভোটের দিন যেখানে গিয়েছি, আমাকে 200-250 লোক একসাথে কোলাকুলি করেছে, এসে কথা বলেছে এবং বলেছে যে ভাই আমাদের আফসোস যে আপনাকে ভোট দিতে পারলাম না। কেন পারলাম না? কারণ হলো আপনি বড় মার্কা নিয়ে আসেন নাই, অথবা আপনি বড় জোটের সাথে আসেন নাই। তো এই সংকটগুলো আছে, এই সংকটগুলো হয়তো আমরা বলতে বলতে একসময় শেষ হবে, মানুষের অ্যাওয়ারনেস বাড়বে এবং একদিন হয়তো আমরা সে ধরনের লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাবো। ভোটের আগের রাতেই ভোট শেষ হয়ে যায় আসলে, কারণ আমি দেখেছি যে আমার গ্রামেই দেখেছি, এক জোট যদি একজনকে 1000 টাকা দিয়েছে, আরেক জোট গিয়ে 1500 টাকা 2000 টাকা দিয়েছে। তো এই ঘটনাগুলো এত বেশি ঘটেছে, সেটা অনেক বেশি ট্রাম্পের মতো ঘটনা ঘটেছে আর কি। আমি ফেসবুকেও লিখেছি এটা। তো আমরা যেটা আশা করেছিলাম যে সরকার কিছু ব্যবস্থা নেবে, সরকার এই ধরনের ব্যবস্থা নেয় নাই। প্রত্যেক ভোটার যেখানে অন্য প্রার্থীর পক্ষে প্রচারণা বেশি, যেমন আমার অনেকগুলো ভোটের যে কেন্দ্রগুলো থাকে, ক্যাম্পেইন কেন্দ্রগুলো, ওইগুলো ভেঙে দিয়েছে এরকম হয়েছে, ব্যানার সরিয়ে ফেলছে এরকম হয়েছে। আমি মিটিং করব, সেই মিটিংয়ের যেখানে আমি মিটিং করব ওইটার সামনেই বিএনপির একটা সমাবেশ ডাক দিয়েছে এবং নিজের একটা প্যান্ডেল করেছে। পরবর্তীতে উঠিয়ে নিয়েছে, সরি বলেছে, কিন্তু এর মধ্যেই আমার প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তো এই ধরনের প্রতিবন্ধকতা আমাদের ছিল, এটা আমরা এক্সপেক্ট করি নাই। আমরা ভাবছিলাম যে প্রত্যেকটা দল তাদের যে নমিনেশন দিবে তাদের ভালো লোকদেরকে দিবে, তাদের মধ্য থেকে যারা এমপি হওয়ার যোগ্য তাদেরকে দিবে। কিন্তু আমরা দেখলাম যে বেশিরভাগ আসনে এমন সব লোকদেরকে এমপি মনোনয়ন দিচ্ছে যারা ক্যাটাগরিক্যালি এমপি হওয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে না। এমপির কাজ আর মেম্বার চেয়ারম্যানের কাজ কিন্তু এক না। এমপিরা যেটা করবে সেটা হলো এলাকার সমস্যাগুলো দেখবে, সেটার জন্য পলিসি পেপার তৈরি করবে, রিসার্চ করবে, তারা একটা সমস্যার সমাধানের জন্য মতামত তৈরি করবে এবং সেটা উপস্থাপন করবে, আইন তৈরি করবে, নীতিমালা তৈরি করবে। এই জিনিসগুলো করার যোগ্যতা সবগুলো এমপির নাই। না, কিন্তু আপনি যেই ধরনের বাধার সম্মুখীন হয়েছেন, নির্বাচন কমিশনে কোনো অভিযোগ করেছেন বা তাদের পক্ষ থেকে কোনো ধরনের সাপোর্ট আপনি পেয়েছেন কিনা? আমি লোকাল যে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারকে জানিয়েছি, তারা এসছে, কিন্তু আসার আগেই তো আমার প্রোগ্রাম ভণ্ডুল হয়ে গেছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জানিয়েছি, তারা কিছু কিছু ক্ষেত্রে ভূমিকা রেখেছে, কিন্তু অপ্রতুল ছিল। আর যেটা হয়, আমি যদি খুব বেশি অভিযোগ দেই তাহলে আমি পরে আর মুভ করতে পারবো না, ওই ধারণা আমার আছে। তো এই যে মানি এবং মাসেল, এটার বাইরে না যাইতে পারলে আসলে যারা ছোট দল তাদের জন্য খুবই কঠিন নির্বাচন
করা এবং ডেমোক্রেসিতে পার্টিসিপেট করা। আলটিমেটলি যেটা হয়, বড় দল যাকে নমিনেশন দিবে তার উপর কিন্তু মানুষের কোনো অপশন নাই আসলে। আপনার বড় দল ধরেন 2টা জোট যদি হয়, 2টা জোট যদি এমন প্রার্থী দেয় যেখানে এমপি কোয়ালিটির কেউ নাই, তখন কিন্তু জনগণের কোনো অপশন থাকে না বাছাই করার, তাকে কিন্তু একটা না একটা বাছাই করতেই হয়। আপনি ধরেন একটা বিল্ডিং বানাবেন, সেখানে যদি এ ক্লাস ইঞ্জিনিয়ার দেন, তাইলে আপনি 5 জন এ ক্লাস ইঞ্জিনিয়ারের মধ্যে যাকেই বাছাই করেন আপনি কিন্তু 18-20, 18-19 বা 19-20 এরকম সার্ভিস আপনি পাবেন। কিন্তু আমাদের এখানে যাদেরকে এমপি মনোনয়ন দেওয়া হয় বেশিরভাগ আসনে, সেখানে এমন ধরনের প্রার্থী দেওয়া হয়, জনগণ কিন্তু এমপি পাওয়ার যে আকাঙ্ক্ষাটা আছে, একজন জনগণের পক্ষে কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, যে কোয়ালিটির এমপি দরকার, ওই এমপি কিন্তু 18-20, 19-20 এরকম পায় না। যার কারণে জনগণ কিন্তু জিম্মি হয়েছে দলগুলোর উপরে। দলগুলো যতদিন ভালো মনোনয়ন না দিবে ততদিন পর্যন্ত জনগণ ভালো এমপি পাবে না তাদের পক্ষে কাজ করবার জন্য, তাদের পক্ষে কথা বলবার জন্য, দেশকে এগিয়ে নেবার জন্য। তার মানে যে রাজনৈতিক সংস্কৃতি আমরা পরিবর্তনের জন্যই হয়তো 24-এ লড়াই হয়েছে, সেই লড়াইয়ের পূর্ণাঙ্গ রূপ আসলে আমরা মাঠের রাজনীতিতে এটা দেখি হয় না। আপনি দেখবেন যে আমরা যখনই সংস্কারের কথা বলছি, প্রত্যেকটা সংস্কারের সামনে কিন্তু বিএনপি দাঁড়িয়েছে, আমরা এটা আশা করি নাই। পরবর্তীতে কিছু কিছু মেনে নিয়েছে, কিন্তু এই নির্বাচনেও কিন্তু বিএনপির বিরুদ্ধে যে জোট, তারা যে এত সংখ্যক ভোট পাইলো, যারা আগে এত ভোট পায় নাই, তার মূল কারণ কিন্তু এই সংস্কারের সামনে দাঁড়ানো। এবং এই নির্বাচনের পরে যখন হা জয়যুক্ত হলো, তখনও এটার ভিত্তিতে যে শপথ নেওয়া, এটা না করার মাধ্যমে কিন্তু এটাই বার্তা দিচ্ছে বিএনপি জোট যে আলটিমেটলি তারা সংস্কারের ব্যাপারে আন্তরিক না। মানুষ যে ভয়ে তাদেরকে ওই পরিমাণ ভোট দেয় নাই বা বিরোধী জোটকে বেশি ভোট দিয়েছে, এই আশঙ্কাটা কিন্তু মানুষের মধ্যে এখনও আছে, আতঙ্কটা এখনও আছে। যদি বিএনপি জোট এটা কন্টিনিউ করে সংস্কারের ব্যাপারে আপত্তিটা অথবা এই ধরনের এটিচুডটা, তাহলে কিন্তু জনগণ সামনের দিকে তাদেরকে লাল কার্ড দেখাইতে পারে। অনেক ধন্যবাদ জুবায়ের আহমেদ ভূঁইয়া। একটু মনিরা শারমিনের কাছে যেতে চাই, যুগ্ম আহ্বায়ক এনসিপি। মনিরা শারমিন, আপনারা 30টি আসনে নির্বাচন করেছেন, 6টিতে জয়লাভ করেছেন। আপনারা হয়তো অন্য একটা সময় হয়তো আপনাদের 300 আসনে নির্বাচন করার মতো অ্যাবিলিটি তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে যদি আমি একটা রেশিও হিসাব করি, 30টিতে যদি 6টি পান, আপনারা যদি 300 আসনে নির্বাচন করতেন বা এইভাবেই যদি আপনারা আসন পেতেন, সেই ক্ষেত্রে প্রায় 50-এর উপরে বিরোধী দল হিসাবে অনেক 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 স্মার্ট জায়গা। কিন্তু 30টি আসনে নির্বাচন করে 6টি আসন পেলেন এনসিপি নতুন দল হিসাবে। আপনাদের পর্যবেক্ষণ কি, বা এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে বলে মনে করেন? দেখেন, 30টি আসনে আমাদের যে 6টি আসনে যারা জয়লাভ করেছে, তারা অলরেডি আমি মনে করি তারা জাতীয় নেতা, এবং তারা গণ অভ্যুত্থানের আমি যদি বলি যে পরিচিত মুখগুলো, তাদের মধ্যে অনেকেই সেখানে আছে। আর এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের যা পর্যালোচনা, যেহেতু আমি যদি বলি ইলেকশন পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে যেহেতু দায়িত্ব পালন করেছি, আমাদের পর্যালোচনা হচ্ছে এই ফেজগুলো যে আসলে বের হয়ে আসবে, এবং তারা অলরেডি সাধারণ মানুষের কথা বলছে বহুদিন ধরে, এবং সাধারণ মানুষের সাথে তাদের এক ধরনের অ্যাটাচমেন্ট আছে। আমি একটু যুক্ত করে দিই, সেটা হচ্ছে আপনারা কিন্তু একটা জোটে ছিলেন, কারণ হয়তো দর্শক অন্যভাবে বুঝতে পারে যে এনসিপি একক নির্বাচন করেনি, এনসিপি 11 দলীয় জোটের ভোট পেয়েছে। জি, দেখেন, কিন্তু যেই 6 জন আসলে বের হয়ে এসছে সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য, তারা কিন্তু অলরেডি একটা জাতীয় নেতৃত্বের জায়গায় ছিল। তো সেই জায়গা থেকে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে যে আমরা মনে করি যে ইলেকশন যদি আসলে আরও ভালো হতাম, যদি 30টিরও কথা বলি, 30টিতে আসলে আরও আমার 5 থেকে 6 জন এমন নেতা ছিলেন যারা কিন্তু ন্যাশনাল লেভেলে খুব পরিচিত, এবং তারা কিন্তু নিজের এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে সেই জনসংযোগটা করতে পেরেছে। এবং সেটি কিভাবে আমরা বুঝলাম, সেটা কিন্তু আমরা একটা যে ভোট পার্সেন্টেজ এবং ভোট শেয়ার, সেটা দেখে কিন্তু বুঝলাম যে আমাদের কিন্তু আরও 3টি আসনের কথা যদি আমি স্পেসিফিকলি বলি, সেটা হচ্ছে ঢাকা 8 আসনে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও কিন্তু যথেষ্ট ভোট পেয়েছেন। এবং আমি যদি বলি সার্জিস আলমের কথা, পঞ্চগড় 1, তিনিও খুব কম ব্যবধানে হেরেছেন। এবং আমি যদি বলি ডাক্তার আহাদ, দিনাজপুর 5, সেখানে উনি খুব কম ব্যবধানে হেরেছে। এবং এই 3টা আসনেই কিন্তু তাদের ভোটের যে ব্যবধান, সেটি কিন্তু 10,000-এর নিচে। সুতরাং আমরা এখানে যেটা মনে করি যে এই যে আমরা বারবার করে বলছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা, এবং আমরা কিন্তু এবার একটা নতুন টেকনিক দেখেছি।
বিএনপির পক্ষ থেকে। সেটা হচ্ছে যে বিএনপি, আমার ধারণা বিএনপি এটা ধারণা করেছিল যে এর ধরেন এই ভোটারদের কেন্দ্রে যাওয়া, আমরা এর আগে কি সংস্কৃতি দেখেছি যে ভোটারদের কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না, কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, কিন্তু এইবারের মেকানিজমটা কিন্তু আলাদা। এবারে কিন্তু এই ভোট প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হয় না এবং সাধারণ মানুষ কিন্তু একেবারে সে যেই দলেই ভোট দিক না কেন, সে হ্যাঁ ভোটের জন্য যদি ভোট কেন্দ্রে যায় সে কিন্তু নির্বিঘ্নে যেতে পেরেছে এবং সে কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছাতে পেরেছে এবং নিজের ভোটটা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এবার ঘটনাটা ঘটেছে অন্য জায়গায়, ফলাফলে প্রভাব বিস্তার করা। এটি আমরা নতুন একটা টেকনিক দেখলাম। কারণ আমার মনে হয় যে বিএনপির এটা মাথায় ছিল যে আমরা যদি ভোট প্রদানেই বিঘ্ন ঘটাই, সেটি আসলে সাধারণ মানুষ কিন্তু ব্যাপকভাবে প্রতিরোধ করবে। কিন্তু এই যে ফলাফলে যে এক ধরনের ইঞ্জিনিয়ারিং করা, সেটি কিন্তু আমরা বেশ কিছু আসন থেকে যখন আমরা নির্বাচন পরিচালনায় ছিলাম, আমরা বারবার করে ইসির সাথে কথা বলছি যে এরকম কেন হচ্ছে। আমরা ঢাকা 8 আসনের কথা জানি, সেখানে আমরা দেখছি বিভাগীয় কমিশনের কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীকে মানে জড়ো করে সেখানে এক ধরনের প্রভাব বিস্তার করা, ফলাফল গণনা এবং বাতিল ভোট সেগুলো কিন্তু কাউন্টের ব্যবস্থা করা। আমরা জানি যে জনাব মির্জা আব্বাসের যে ক্ষেত্রে তা দেখা গেছে বাতিল ভোট কাউন্ট করার একটা বিষয়। এবং এটি আমরা নির্বাচনের দিন কিন্তু দুপুরবেলা আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানালাম যে এখানে আমাদের কাছে একটা কল রেকর্ড আসলো যে মির্জা আব্বাসের ভাগ্নে তিনি আসলে এটি আরেকজনকে বলছে যে বাতিল ভোটগুলো যাতে গণনা করা হয়, এটি যাতে করা হয়, এই একটা এভিডেন্সও আমরা কিন্তু ইসিতে দিলাম। সুতরাং এই যে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনেরও এক ধরনের নীরব দর্শকের ভূমিকা এবং এই যে নির্বাচনের যে ফলাফল সেটির উপরে প্রভাব বিস্তার করতে দেয়া, এটিতে তো আসলে আমি মনে করি যে সরকার থেকে শুরু করে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলেন এবং ডিপ স্টেট যেটাকে আমরা বলি, আসলে সেখানে অনেকেই এই মেকানিজমের সাথে জড়িত। এবং আমি তো আরও গুরুত্বপূর্ণভাবে যদি বলি, আমি তো একটু আগে যেটা বললাম যে আমাদের যারা সরকারে ছিলেন, ইউনূস সরকারে যেই কয়জন ছিলেন, আমি যদি বলি নিরাপত্তা উপদেষ্টা এবং আইন, এখনকার যিনি আইনমন্ত্রী, নব্য আইনমন্ত্রী হচ্ছেন, এবং আরও যদি হাই খালেদ খ্যাত আমাদের আসিফ নজরুল স্যারের কথা নাই বললাম, এই যে বিএনপি পন্থী যারা আসলে ছিলেন তারা কিন্তু এই মেকানিজমের সাথে জড়িত ছিল বলে আমরা মনে করি। এবং দেখেন এটাতে আসলে কি লাভ হলো, এটাতে খুব বেশি লাভ কি আসলে বিএনপির হলো? মানে এটাতে যেটা হলো সেটা হচ্ছে যে এই মানুষগুলো এবং এই সরকার বলেন, এই ডিপ স্টেট বলেন, সবাই মিলে আসলে বিএনপির 2/3 নিশ্চিত করে দিল। এবং দেখেন এই যে 2/3 বলে যে সবসময় এই আজকের যে মানে গাজুরিটা যেই একটা ক্ষমতার একটা প্রভাব দেখালো প্রথম দিন শপথ নেওয়ার সময়, যে আমরা এটা করলাম না, এটা কেন হলো? এটা 2/3 কারণেই তো হলো যে তাদের জোর আছে, তারা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং তারা এখন যদি সংস্কার করবে, না করলে নাই। তো এই যে একটা বিষয় আমরা কিন্তু দেখেছি হাসিনা আমলে এবং আওয়ামী লীগের সরকারের, কিন্তু আমরা যে পতন দেখেছি সেই পতন কিন্তু এভাবেই হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটি আসলে কতটা কল্যাণকর হলো, এটি একটা প্রশ্ন। এবং আমি যদি বলি আমার দলের কথা, আমার দলের সম্ভাবনা এই নির্বাচনেই আরও বেশি ছিল, কিন্তু সেটি কিন্তু আসলে এই মেকানিজমের মাধ্যমে কমিয়ে দেওয়া হয়েছে। এবং ভবিষ্যতে আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আমার দলের যারা আছেন, আমরা 300 আসনে নির্বাচন করবারই এক ধরনের পরিকল্পনা করব। এবং এটি আমি মনে করি যে আমার দলের যে 6 জন নব্য সংসদ সদস্য হিসেবে তারা শপথ নিলেন এবং তারা সংস্কারের ক্ষেত্রেও শপথ নিলেন, এই 6 জনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, আমি বিশ্বাস করি তারা এনসিপির যে স্বতন্ত্র রাজনীতিটা সেটি দেখবে এবং সংস্কারের প্রতি এনসিপির যে কমিটমেন্ট এবং গণ অভ্যুত্থানের প্রতি এনসিপির যে কমিটমেন্ট, এই 6 জনের মাধ্যমে সারা বাংলাদেশ। মনিরা শারমিন, আমরা নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। যেতে চাই বাচ্চু ভূঁইয়া, কেন্দ্রীয় সদস্য, গণসংহতি আন্দোলন। বাচ্চু ভূঁইয়া, আজকে 49 জনের একটা মন্ত্রিসভা হয়েছে, বেশ কয়েকজন পূর্ণাঙ্গ মন্ত্রী, প্রতিমন্ত্রী রয়েছেন এবং তারেক রহমান তার 10 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। সব মিলেটিলে একটা বড় আয়োজন। কি হতে যাচ্ছে আগামীর বাংলাদেশ, কেমনভাবে পরিচালিত হবে, কি মনে করছেন? সরকার যখন ক্ষমতা নিল ঠিক তারপর পরেই রমজান শুরু হয়ে যাবে, বাজারের দ্রব্যমূল্য, অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে, অর্থনীতির চ্যালেঞ্জ থাকবে। তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের যে সরকার, সে সরকার কেমন করবে শেষ পর্যন্ত শুরুটা? না, এখন আজকে তো শপথ নিলেন, আগামীতে কেমন সরকার হবে, কি হবে, এটা বলা মুশকিল। তবে খুব নিকটে রমজানের সময় যদি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে না পারে, সে সরকার যত শক্তিশালী হোক, নাগরিকদের কাছে সেটা খুবই দুর্বল শক্তি মনে করে। কারণ আমরা পূর্বে দেখছি যে বাজারের যে সিন্ডিকেট, প্রতিটা সরকারি দোহাই দেয় যে সিন্ডিকেট। আমরা আশা করি যে এই সরকার
তাদের কাছে আমরা আশাবাদী। তারা যদি যে এটা প্রমাণ করতে হবে তাদেরকে যে এখন আর কোনো সিন্ডিকেট কাজ করবে না, এটা যদি তারা প্রমাণ করতে পারে আগামী এই মাসের ভিতরে, এই রমজান, তাহলে আমরা বুঝবো যে আগামী সরকারটা হয়তো ভালো হবে। আর যদি এই সিন্ডিকেট ভাঙতে না পারে, রমজান মাসে যদি বাজার নিয়ন্ত্রণ রাখতে না পারে, তাহলে তাদের কাছ থেকে অনেক বড় কিছু আশা করা তো আসলে আমাদের জন্য সংকট দেখাই দিবে। তবু যে নাগরিকদের যে ভাবনা, নাগরিকদের যে আকাঙ্ক্ষা যে 24 পরবর্তী নতুন সরকার ভালো কিছু করবে, তাদের কার্যক্রম ফলাফলই বলে দেবে আগামীতে কি হবে। অ্যাডভান্স বলা আসলে মুশকিল। আর ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই আপনার জায়গাটা, সেটা হচ্ছে বাম রাজনীতি, বাংলাদেশে বাম রাজনীতির যে ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? জাতীয় পার্টি তো এই নির্বাচন দিয়ে অনেকটা বিলীন হয়ে গেছে, আবার কবে তাদের রাজনীতি ফিরবে বা ভোটের মাঠে ফিরবে আমি জানি না, কিন্তু বাম যে জোট ছিল তাদের প্রায় সবারই জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাংলাদেশের বাম রাজনীতির কি কোনো ভবিষ্যৎ দেখেন? অবশ্যই ভবিষ্যৎ দেখি। বাম রাজনীতি যে একবার হারিয়ে গেছে তা না। বাম রাজনীতিরা সবসময় বিশ্বাস করে নাগরিকদের উপরে, ভোটারদের উপরে, জনগণের উপরে। এখন জনগণের যখন প্রয়োজন তখন অবশ্যই তারা এটা খুঁজবে। কেননা আপনি দেখেন আজকে আমরা এখানে এবি পার্টি, এনসিপি, গণসংহতি, 3 পার্টি 3 জন প্রতিনিধি কথা বলতেছি। আমরা কি 2 বছর পূর্বে ভাবতে পারছি যে বাংলাদেশে একটি নতুন সরকার হবে ইউনিজের নেতৃত্বে? আমরা কি কখনো কল্পনা করছি যে এনসিপির এই কয়েকজন উপদেষ্টা হবে? এটা কখনো আমরা ভাবি নাই। আমরা 24-এর আন্দোলনের সময় দাঁড়িয়েও ভাবি নাই যে এই 24-এর নেতৃত্বের এই নেতৃবৃন্দ, এই ছাত্র নেতারা এই দেশ চালাবে। এটা আমরা কল্পনা করি নাই, কিন্তু এটা তো হয়েছে। আমরা ভাবি নাই যে বাংলাদেশে শেখ হাসিনার মতো শক্তি এ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তো অতএব জনগণ চাইলে সব কিছু করা সম্ভব। আমরা জনগণের উপরে আশাবাদী, অবশ্যই জনগণ নীতি আদর্শের পক্ষে আসবে। এটা সময় মাত্র বাকি। তার মানে সময় বলে দেবে বাংলাদেশের বাম রাজনীতির ভবিষ্যৎ রয়েছে কিনা। অনেক অনেক ধন্যবাদ বাচ্চু ভূঁইয়া, কেন্দ্রীয় সদস্য, গণসংহতি আন্দোলন। ব্যারিস্টার ভূঁইয়া, আপনার কাছে একটু আসতে চাই, কেমন হলো বিএনপির মন্ত্রিসভা? কিভাবে দেশ পরিচালিত হবে? তারেক রহমান ওনার 10 জন উপদেষ্টাও নিয়োগ দিয়েছেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমির ও ওনারা উপদেষ্টা হিসেবে, এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, জাহেদুর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদকে। যারা ঘিরে থাকবে তারেক রহমানকে, কেমন দেখছেন এই বলয়? কিছু বিতর্ক আছে, বাট ওভারঅল আমার কাছে মনে হচ্ছে ভালো। বাট এটার সেন্টারে যেহেতু তারেক রহমান থাকবে, উনি কি চান, ওনার ইশাটা কি থাকবে, এটার উপর নির্ভর করবে বাকিরা কিভাবে কাজ করছে। আমাদের এখানে দলগুলো এরকম যে দলের প্রধান যেটা মনে করে বা রাষ্ট্রের প্রধান যেটা মনে করে, উনি কোনটা পছন্দ করবে এটার উপর ভিত্তি করে বাকিরা পরামর্শ দেয় অথবা কাজ করে। এটা হাসিনার আমলে দেখেছি, এখনও হয়তো এটা দেখব, হয়তো কম দেখব। এখন বিষয় হলো এই সরকারটা কিন্তু আমারও, যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে এই মন্ত্রী সরকার কিন্তু আমারও। আমি হয়তো একটা অন্য দল করি, কিন্তু যখনই সরকার গঠন করে ফেলে তখন পুরো বাংলাদেশের সকল মানুষের সরকার তারা। তা আমি আশা করব যে বিএনপি লেড যে জোট এখন ক্ষমতা আছে, তারা এই জোটের সরকার মনে করবে না নিজেদেরকে, বাংলাদেশের জনগণের সরকার মনে করবে, এবং বাংলাদেশের জনগণের জন্য যেটা পজিটিভ, যেটা করা উচিত, সেই বাংলাদেশের জনগণের চাহিদাগুলো পূরণ করবে। পাশাপাশি আমাদের যে সার্বভৌমত্ব সেটা রক্ষা করবে, আমাদের যে মর্যাদা সেটা রক্ষা করবে, নাগরিক অধিকার যেগুলো আছে এগুলো রক্ষা করবে, এবং সেটা করার মতো এবিলিটি তাদের অনেকের আছে, যে মন্ত্রিসভা আছে তাদের মধ্যে। এখানে কিছু বিতর্ক আছে। ডক্টর খলিলুর রহমান আগেও উপদেষ্টা ছিলেন, এখন আবার মন্ত্রী হয়েছেন, তাদের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে, এখন আবার নিয়েছে। কোন কারণে নিয়েছে, বৈশ্বিক কোনো পরিস্থিতি আছে কিনা ওটা আমরা জানি না, জনগণের মধ্যে এই কোশ্চেনগুলো আছে। বাট আমরা আস্থা রাখতে চাই যে এই সরকার ভালো করবে, এবং আমরা এই আস্থা না রেখে আমাদের কোনো উপায় নেই। যদি সেটা না করে তাহলে এই মন্ত্রিসভা, একটা বড় মন্ত্রিসভা এবং বড় উপদেষ্টা মহল, তাদেরকে যদি রাইটলি গাইড না করা হয়, অথবা তারাও যদি রাইটলি পরামর্শ তারেক রহমানকে না দেয়, তাহলে আমরা সেগুলোর প্রতিবাদ করব, আন্দোলন করব, সংগ্রাম করব, এবং
জনগণের যে অধিকার আছে, জনগণের যে দায়িত্ব আছে আমাদেরকে দিয়েছে রাজনৈতিক দল হিসেবে, আমরা যেটা বোধ করি সেই দায়িত্ব থেকে আমরা ভূমিকা রাখবো। আমি মনে করি সরকারের সর্বোচ্চটা করুক, আমরা বিরোধী দলের জায়গা থেকে, ট্রেজারি বেঞ্চ থেকে আমরা সেখানে প্রতিবাদ করব, সরকারকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে আলটিমেটলি আপনার কি করা উচিত, কি করা উচিত না। এবং আশা করি জনগণের সরকার হবে এবং আমাদের যে পয়েন্টগুলো আমরা রেজ করব সেগুলোকে মূল্যায়ন করবে এবং সরকার সুন্দরভাবে পরিচালিত হবে। যদি বিরোধী দলকে একদম মূল্যায়ন না করে, হাসিনার মতো আচরণ করে, তাহলে আলটিমেটলি এই সরকার সফল হবে না। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ভুইয়া। আমি মনিরা শারমিনকে দিয়ে শেষ করব, কিন্তু বাচ্চু ভাই আপনি বোধহয় কিছু যুক্ত করতে চাইছিলেন। এখানে যেটা বলতেছিলাম যে ধরেন এখানে আপনার প্রশ্ন হচ্ছে যে বামপন্থীদের কি পরিস্থিতি হবে। এখানে আমি পূর্বে যে বক্তব্য দিয়েছি যে বামপন্থীরা বাংলাদেশের অতীত ইতিহাস যা করছে বা আগামীতে কি করবে সেটা তো জনগণের উপরে নির্ভর করছে, সব কিছু তাদের নিজ রাজনৈতিক নীতি আদর্শের উপরে। এখন আমি চাইলেই তো সব কিছু করতে পারবো না, বা আমরা চাইলে সব কিছু করা সম্ভব না। যেটা আমরা এখনকার যে সরকার গঠন হলো তাদের কাছে যে আশাবাদী, যে আশা করতেছি, সেই আশা থেকে খুব সহজ আমরা একটা অনুমান করতে পারি যে কী হতে পারে। এই কি হতে পারার ভিতরে অতীতের রাজনীতির চাইতে এখনকার রাজনীতি যদি আমরা হিসাব করি, তাহলে দেখেন আপনি যে বিএনপি একটা বড় শক্তি, বর্তমান বাংলাদেশে বিএনপি একটা বড় শক্তি। তারাও এই নির্বাচনে তাদের প্রায় ৭৩টি আসনে তাদের নিজেদের অন্তকন্দলের কারণে তারা পরাজিত হয়েছে, যদি আমি ভুল না দেখে থাকি। তাইলে যেইখানে এই নির্বাচনের সময় এটা তারা রাষ্ট্র গঠনের সরকার পরিচালনা করবে, সেইখানে যে ভুল ত্রুটি করবেই না এরকম গ্যারান্টি দেওয়া যায় না। তবে তবের জায়গায় হলো যে অতীতের শিক্ষা থেকে আমরা মনে করি তারা শিক্ষিত হবে, রাজনৈতিক শিক্ষা তারা অর্জন করবে এবং মানুষকে তারা ভালোবাসতে শিখবে, দেশের নাগরিকদের ভালোবাসতে শিখবে। পাশাপাশি অন্য যত দল আছে তাদেরকে অন্তত সম্মান দিতে জানবে। অন্তত পূর্বের আওয়ামী সরকারের মতো সকল রাজনৈতিক দলের চিন্তাকে তুচ্ছ-তাচ্ছিন্ন করে নিজেই সব কিছু, এটা আমরা অন্তত আগামীতে সরকারের কাছ থেকে আশা করব না, সরকারের কাছ থেকে চান না, চাই না। অনেক ধন্যবাদ মনিরা শারমিন। আপনাকে দিয়ে শেষ করতে চাই, এই মন্ত্রিসভা নিয়ে আপনার মূল্যায়ন কি? আর ঐক্যমত্য কমিশনের যে মিটিং আপনারা নির্বাচনের আগে করলেন, সব দল মিলে, আপনাদের প্রতিনিধি ছিল, বিএনপির প্রতিনিধি ছিল, কিন্তু শেষ পর্যন্ত শপথের দিন এসে মানে আমরা যেটা বাংলায় বলি যে মানে কোন সমস্যাটা হলো, ওই শব্দটা ব্যবহার করতে চাই না। দেখেন, আমার মনে হয় যে আমি একটু এভাবে বলি, সেটা হচ্ছে যে আজকে সকালে বিএনপির এই শপথ অনুষ্ঠানে সংস্কার পরিষদের শপথটা না নেওয়ার ফলে বিএনপির এই তার এই 5 বছরের জার্নির আয়ু 3 বছর কমে গেছে। মানে এখন বাকি থাকলো 2 বছর। এই 2 বছর কীভাবে টিকে হচ্ছে, এটা হচ্ছে আমার বিষয়। এবং এইটা আরও খারাপ হবে যদি সালাউদ্দিন ভাইয়ের মতো আইনবেত্তাকে সামনে রাখেন। কারণ এখন সমস্যা হয়েছে কি যে ধরেন কুযুক্তির মানে আমি যদি বলি যে ভাই হচ্ছে কুযুক্তির স্বভাব কবি। আমরা দেখছি গত 18 মাসে যখন আমরা আসলে ঐকমত্য কমিশনে আমরা যখন আলোচনা করেছিলাম, আলোচনা করতে গিয়ে উনি আসলে কনফিডেন্সের সাথে মানে এমন একটা প্যাচের একটা কথা বলে। এখন সমস্যা হচ্ছে ওনাকে তো ধরার কেউ নাই কেন? উনি প্রচুর জিনিসপাতি নিয়ে আসতেন, মানে দলিল দস্তাবেজ নিয়ে আসতেন, যে ওটা দেখে বোঝা যাচ্ছে যে উনি অনেক কিছু জানেন এবং উনি আইনের ছাত্র। ওনাকে আবার চ্যালেঞ্জ করে কে? তো কঠিন বিষয়। এখন উনি আবার আজকে গতকালকে থেকে আমরা দেখছি যে উনি বারবার করে বলতেছেন যে আসলে এই জুলাই সনদের ভিত্তি কি, কে এটা পড়াবে, সংস্কার পরিষদে আমরা কেন শপথ নিব, এই ধরনের নানান কিছু প্রশ্ন তুলেছে। এখন সমস্যা হচ্ছে যে মানে যখন এই জুলাই সনদের ভিত্তিতে এই নির্বাচনটা হয় তখন সেটা খুব ভালো লাগে, আবার জুলাই সনদ ভালো লাগে না। কারণ যদি ওনারা আবার কনস্টিটিউশনের কন্টিনিউটি চান, তাহলে কনস্টিটিউশনের কন্টিনিউটি চাইলে তো 2029 সালে নির্বাচন হওয়ার কথা, কিন্তু ওনারা তো আবার 29 সালে নির্বাচন করবেন না, ওনারা এখন করবেন। এখন কেন করবেন? এখন আবার করবেন জুলাই সনদের ভিত্তিতে, কিন্তু জুলাই সনদ আবার মানা যাবে না, সংস্কার পরিষদ মানা যাবে না। সুতরাং এই আমার মনে হয় যে বিএনপি যদি আসলে ঠিক পথে চলতে চায় এবং এই সংস্কারটাকে যদি তারা সামনে না রেখে এই জনগণের মানে যে জনরায়, গণভোটের যে ম্যান্ডেট, এটি যদি তারা উপেক্ষা করে, তাহলে এই যে আজকে সকালে যে 3 বছর আয়ু কমছে, এখন 2 বছর আছে। এবং আমার মনে হয় যে এই কুট ক্যাচাল যদি আসলে চলতে থাকে এবং সালাউদ্দিন ভাই যদি ওনার আসলে এই কূটনৈতিক বুদ্ধি আরও করতে থাকে, মানে সবার মধ্যে দিতে থাকে, তাহলে বিএনপির আয়ু আস্তে আস্তে কমে যাবে। তাও ভাগ্য ভালো যে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাইছে, আইন মন্ত্রণালয় পান নাই। তাহলে আসলে কি হইতো সংস্কারের, এটা আমরা জানি না। তবে আমরা আশা করতে চাই যে বিএনপি আসলে তার যে বদনামটা, এটা তার
তারা ঘোচানোর চেষ্টা করবে এবং এই যে সংস্কার প্রক্রিয়াতে তারা আন্তরিক হবে এবং জনরায়কে উপেক্ষা না করে এই গণতান্ত্রিক উত্তরণের পথে প্রত্যেকটি রাজনৈতিক দলের মতামতকে গ্রাহ্য করে একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, যেটা আমরা 5 আগস্ট পরবর্তী চেয়েছিলাম, সেটি তারা সম্মান করবে এবং কন্টিনিউ করবে। অনেক অনেক ধন্যবাদ মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি, এবং ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি বাচ্চু ভূঁইয়া, কেন্দ্রীয় সদস্য গণসংহতি আন্দোলন। নিশ্চয়ই ভোটের লড়াইয়ের এই আয়োজন আমাদের শেষ হলেও অন্য কোনো টকশোতে, অন্য কোনো আলোচনায় আপনাদেরকে আবার পাবো। সে পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা রইল। দর্শক, শেষ করছি রিন প্রেজেন্টস ভোটের লড়াই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দীপ্ত টেলিভিশনের এই বিশেষ আয়োজন ছিল। ভোটের লড়াইয়ের এই টকশো হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ভোটের লড়াই শেষ হবে না। হয়তো আবারও অন্য কোনো নির্বাচনে, এটা সিটি কর্পোরেশন নির্বাচন হতে পারে, স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, সেই নির্বাচনে নিশ্চয়ই আমরা বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সবার সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।